নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের দশম শ্রেণীর তোমাদের অঙ্ক নিয়ে, অর্থাৎ দশম শ্রেণীর গণিত প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে সেই অঙ্ক নিয়ে। তো তোমরা সকলেই জানো, বা যারা জানো না তারা জেনে নাও যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এই অধ্যায় 1-এর 5টা কোষে দেখি আছে, 5টা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে 1.1, এটা 1.2, এটা 1.3, এটা 1.4 আর একটা 1.5। তো এই 5টা অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা ভাগ আছে। তো আমি প্রথম থেকে অর্থাৎ একদম কোষে দেখি 1.1 থেকে তোমাদের নিখুঁত কনসেপ্ট সহ নির্ভুলভাবে তোমাদের ধরে ধরে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অঙ্ক আমি একদম বোঝাবো। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম আগের বছর যে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আমি সে কথা রাখতে পারিনি। আমি তোমাদেরকে আগেই বলেছি আমার পারিবারিক একটা চাপ ছিল বা কারণ ছিল, এই কারণে আমি তোমাদের সামনে এই সোশ্যাল মিডিয়ায় আসতে পারিনি। আমি 1 বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে অফ ছিলাম, তো আবার আমি ফিরে এসেছি। তো তোমরা আমাকে নির্দ্বিধায় একদম নিখুঁতভাবে ভরসা করতে পারো। নির্ভুল কনসেপ্ট সহ আর কোথাও তুমি পাবে না যে এত নির্ভুল কনসেপ্ট তোমাদেরকে বোঝানো হবে। একদম যে কোনো অঙ্ক একদম নিমেষের মধ্যে তোমরা করে ফেলতে পারবে, নিখুঁতভাবে বোঝানো হবে। আবারও বললাম যে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন, আগেও বলেছি, তাদেরকে বলবো যে আমাকে অনেক অনেক ভরসা করতে পারো। আমি তোমাদের সেই ভরসার দাম দেব, এবং 1টি বছর যদি তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের যে যে কনসেপ্ট বলবো বা যেভাবে তোমাদের পড়াশুনো করতে বলবো, তোমরা বললে প্রত্যেককে অন্তত আমার সাবজেক্টগুলো 95%-এর উপর নাম্বার পাবেই, অর্থাৎ ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্সে। বাকি সাবজেক্ট তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এই সাবজেক্টগুলো বারবার কিন্তু প্র্যাকটিস এবং পড়া কিন্তু অধিকতর বাঞ্ছনীয়। তো আমাদের দেখো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমাদের এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে জানতে গেলে প্রথম জানতে হবে চলরাশি নিয়ে। তো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি আগেই লিখে রেখে দিয়েছি। তো আমাদের প্রথম জানতে হবে কি, চলরাশি নিয়ে। দেখো, চলরাশি সম্বন্ধে জানতে হবে। তো চলরাশি কোনগুলো? তো চলরাশি হচ্ছে A to Z, মানে অ্যালফাবেট A to Z যতগুলো অ্যালফাবেট আছে সমস্ত অ্যালফাবেটকে আমাদের বলবো চলরাশি। আবারও বললাম, এই A to Z যতগুলো অ্যালফাবেট আছে সমস্ত অ্যালফাবেটগুলোকে আমাদের অঙ্কের ভাষায় বলবো চলরাশি বা চল। ঠিক আছে, হয় বলবো চলরাশি, না হয় বলবো চল। তো অবশ্যই এটা জানতেই হবে। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে একচল বিশিষ্ট। তো চল মানে কি? চল হচ্ছে আমাদের A to Z, অর্থাৎ A to Z যতগুলো অ্যালফাবেট আছে সমস্ত অ্যালফাবেটগুলোকেই আমাদের চলরাশি বলবো। এবার আমাদের দেখো দ্বিঘাত, তাহলে ঘাত সম্বন্ধে জানতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আমরা পুঙ্খানুপুঙ্খি জানবো। তো দ্বিঘাত, ধরো কোনো জিনিসের পাওয়ার কি আমরা বলবো ঘাত। যেমন ধরো আমি বলছি 2-এর কিউব। তো 2-এর মাথায় কত হচ্ছে 3। তো এই যে মাথায় যেই 3টা আছে না, একেই আমাদের বলবো কি, পাওয়ার। আর পাওয়ারকে বাংলা কথায় কি বলা হয়? পাওয়ারকে বাংলাতে বলা হয় ঘাত। বুঝতে পারলে? তাহলে মাথাতে যেটা থাকে তাকে আমরা বলবো কি, ঘাত। তো এবার আমাদের ঘাত হলো। তো এবার আমাদের সহগ সম্বন্ধে জানতে হবে। ধরো আমি একটা ইকুয়েশন বা সমীকরণ লিখছি। ধরো আমি ইকুয়েশন একটা লিখছি, ধরো 2x² - 3x + 4 = 0। ধরো এই আমি একটা ইকুয়েশন বা সমীকরণ লিখলাম। তো এখানে কার কোনটা সহগ সেটা আমাদের জানবো। সহগটা অবশ্যই জানতেই হবে। তো মনে রাখবা, এখানে দেখো x² সহগ কত, x² সহগ কত, x এর সহগ কত, আবার x⁴ সহগ কত। তো x শুধু x মানে কিছু না, মানে জানবা পাওয়ারে 1 আছে, অর্থাৎ মাথায় 1 আছে। তো
এক্স স্কোয়ারের সহগ কত? তো এক্স স্কোয়ারের সাথে যে ধ্রুবক পদটা অর্থাৎ বাস্তব সংখ্যাটা, তো বাস্তব সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 এগুলো সবই বাস্তব সংখ্যা, ঠিক আছে? তাহলে এক্স বাস্তব সংখ্যা, যে শুধু বাস্তব সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে না, এটা মাথায় রাখবা। বাস্তবে যে সংখ্যাগুলোকে হয় মানে ওই ধনাত্মক দিক থেকে 1 থেকে একদম কোটি কোটি পর্যন্ত যাবে আর কি, 1 2 3 4 5 6 করে চলেই যাচ্ছে। ঋণাত্মক দিক কিন্তু বাস্তব সংখ্যা নয়, ঠিক আছে? তো দেখো এখানে দেখো, তো এখানে এক্স স্কোয়ারের সহগ কত? তো এক্স স্কোয়ারের সাথে যে বাস্তব সংখ্যার গুণ আছে অর্থাৎ যে ধ্রুবক পদটা গুণ আছে সেটাই কিন্তু আমাদের হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সাথে কী গুণ আছে? 2 গুণ আছে, এর আগে কিছু নাই মানে চিহ্ন কী আছে? প্লাস। তাহলে আমাদের উত্তর হবে কি? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে +2 বা 2, কিছু নাই মানে জানবে প্লাস। তো এক্সের সহগ কি? এক্সের সহগ দেখো 3, এক্সের সাথে 3 গুণ আছে কিন্তু তার আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এক্সের সহগ হবো কত? -3, ঠিক আছে? তো এক্স জিরোর সহগ কত? দেখো এইখানে কিছু নাই মানে কিন্তু এক্স জিরো আছে, কারণ কি? কারণ আমরা যখন ক্লাস 9-এ শিখেছি x⁻0 মানে কারোর পাওয়ারে যদি 0 হয় তার মান কিন্তু সর্বদা 1। ধরো 4-এর সাথে 1 গুণ আছে, 4-এর সাথে 1 গুণ আছে মানেই তো 4, তার মানেই 4-এর সাথে 1 গুণ আছে মানে কি? 4-এর সাথে x⁻0 গুণ আছে, তাহলে x⁻0 সহগ কত? 4। আবার এর আগে কিছু নাই মানে প্লাস আছে মানে +4, কিছু না লিখলেও হবে, তো কিছু নাই মানে জানবা +4। তো এটা আশা করি বুঝতে পারলাম। এবার আমাদের জানতে হবে ডাইমেনশন বা মাত্রা কী জিনিস। এটা সহগ শিখলাম, তো মাত্রা কী জিনিস জানবা। দেখো আমি একটা ইকুয়েশন লিখি, তো লিখছি 4x⁷ - 9x² + 6x⁻10 + 13x⁴ = 0। তো এই সমীকরণটির মাত্রা কত? তো মনে রাখবা, একটা কথা মনে রাখবা যে যার পাওয়ার বেশি সেটাই হচ্ছে মাত্রা। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে যার পাওয়ার বেশি, তুমি জানো এমনিই বুঝতে পারছো যে পাওয়ার যার বেশি তারই সব, মানে তারই রাজত্ব আর কি। তাহলে এখানকার মধ্যে পাওয়ার কার বেশি? দেখো 4x⁻7 আছে, তারপরে x² আছে, তাহলে 7, 2 পাওয়ারে 10 আছে, 4 আছে, নিশ্চয়ই তাহলে পাওয়ারে কি 10টা বেশি। তাহলে এখানে এই যে ইকুয়েশনটা সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার কত? নিশ্চয়ই 10। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই ইকুয়েশনটা বা সমীকরণটির সর্বোচ্চ ঘাত, তাই না? তাহলে এই ইকুয়েশন বা সমীকরণটির মাত্রা কত হবে? তাহলে এই ইকুয়েশন বা সমীকরণটির মাত্রা হবে কত? 10। এটা সবসময় মাথায় রাখবা। তাহলে এই ইকুয়েশনটার মাত্রা কত? 10। তো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জানালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো, যে যার কোনো তুলনা নেই, এতটাই ইম্পর্টেন্ট যে এই মাত্রা সহগ, আবার তোমাদের সম্বন্ধে দেখো পাওয়ার কোনটা, চলরাশি কোনগুলো, এইগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। আবার বললাম চলরাশি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফাবেটকে চলরাশি বলা হয় বা চল বলা হয়। আর কোনো জিনিসের মাথায় যেটা থাকে যেটাকে আমরা পাওয়ার বা বাংলায় ঘাত বলে থাকি, ঠিক আছে? তো সহগ কোনগুলো, যে ধরো x² কোনো একটা ইকুয়েশন যেমন আমি এখানে দিয়েছিলাম, আর একবার বলে দিলাম 2x² - 3x + 4। তো এখানে x² সহগ, এক্সের সহগ, x⁻0 সহগ, সমস্ত সহগ বলে দিলাম। যেমন এরকম মাত্রা লিখেছি, এখানে যদি বলতাম তো x⁻7 এর সহগ কত, তখন বলতাম 4, x² সহগ কত -9, x⁻10 এর সহগ কত, তখন বলতাম 6, এরকমভাবে। তো এবার আসি আমাদের মেন পার্ট, অর্থাৎ এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে না, এটার সম্বন্ধে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা আমরা কি, তো আমরা সংজ্ঞা কি বলবো, ধরো এই সংজ্ঞাটা আমি না জানি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো ভালো করে ফোকাস করবা। আমরা এবার কিন্তু আমাদের নিজের পাঠ্য বইয়ের নিজের সিলেবাসে এলাম। এতক্ষণ আমরা পূর্ব পাঠের অনেক কিছু জিনিস শিখলাম, বা আশা করি তোমরা এগুলো জানতে। তবুও যারা হয়তো জানতে কিন্তু ভুলে গিয়েছিলে তাদেরকে একবার স্মরণ করে দিলাম। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, দেখো মনে রাখবা, যে সমীকরণকে ax² + bx + c = 0 সূত্রে বা সমীকরণে
যা মন বলতে পারো, যে সমীকরণকে এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সূত্রে বা সমীকরণে প্রকাশ করা যায়, কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, কিন্তু এ নট ইকুয়াল টু 0, মানে এই এটা কিন্তু কখনো 0 হবে না। তাকে আমাদের কি বলবো, তাকে ওই একচল বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। আমি আর লিখলাম না, ঠিক আছে, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, আর লিখলাম না, তাই তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে, ওটা লিখে দেবে। তো এইখানে দেখো তোমাদের আবার আশা করি অনেকের মনে অনেক কৌতূহল জাগছে, আমি জানি, তবু আমি বলিয়ে দিচ্ছি। দেখো আমি তো বলেছিলাম যে স্যার তো বলেছিল নাকি যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট থাকবে সবাইকে আমাদের চলরাশি বলবো। তাহলে দেখো এখানে আবার আমাদের বলছি একচল বিশিষ্ট, কিন্তু হয়ে যাচ্ছে কত। তো এই একচল বিশিষ্ট সম্বন্ধে একটু তোমাদেরকে বলি। তো দেখো তার আগে আমাদের এটা শুরু করা উচিত নয়, তো আমি বলি। দেখো এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, এটা কী ধরনের সমীকরণ? এটা কী ধরনের সমীকরণ? দেখো এটা কিন্তু আমাদের কিন্তু ত্রিচল বিশিষ্ট সমীকরণ। দেখো এটা একটা চল, এটা একটা চল, এটা একটা চল, তাই না? তাহলে এটা ত্রিচল বিশিষ্ট সমীকরণ। তাহলে এদের সর্বোচ্চ পাওয়ার কত? দেখো সবারই পাওয়ার কিছু না, মানে একই আছে। তাহলে এটা আমাদের কী বলবো, এটা কিন্তু আমাদের ত্রিচল বিশিষ্ট, এটা আমাদের ত্রিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে এদের সর্বোচ্চ পাওয়ার কত? একই আছে। দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। তারপর ধর আরও একটা ইকুয়েশন লিখছি, ধরো 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 7 ইকুয়াল টু 0। তো এটা আমাদের কঘাত সমীকরণ। দেখো এখানে কিন্তু দেখো আমি একটাই চল লিখেছি, তাই না? তাহলে এটা কচল বিশিষ্ট, নিশ্চয়ই তাহলে আমাদের এটা একচল বিশিষ্ট। তাহলে একচল বিশিষ্ট কঘাত সমীকরণ। তো এখানে দেখো পাওয়ারের 3ও আছে, আবার পাওয়ারের 2 আছে। তাহলে আমি 3 ঘাত 2 ঘাত দুটোই বলবো? একদমই না। মনে রাখবে যে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাকেই আমাদের এখানে বলবো। তাহলে এটা কি বলবো? একচল বিশিষ্ট, দেখো দুটোই এক্স আছে, তাহলে একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। দেখো যেহেতু পাওয়ারের 3 বেশি, 3 সব থেকে বেশি, তাই না? যার পাওয়ার বেশি তাকেই আমরা বলবো। তাহলে একচল বিশিষ্ট কি বলবো? ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে আমাদের একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ কেন হলো বুঝতে পারলাম। তারপর দেখো আমাদের একটা ইকুয়েশন দিই, ধরো 4x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এটা আমাদের কি? তো এটা আমাদের তো কটা চল আছে? দেখো এক্স একটাই চল, এটাও এক্স, এটাও এক্স। তাহলে একচল বিশিষ্ট দেখো সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের এই চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমাদের যে সংজ্ঞা লিখেছিলাম সেই জায়গাটায় ফিরে আসি। তাহলে কি লিখেছিলাম? যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে প্রকাশ করা যায়, কিন্তু এ নট ইকুয়াল টু 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তো দেখো আমি মুখে বলছি যে একচল বিশিষ্ট, কিন্তু এখানে হিসাব মতো দেখো 4টে চল লিখে বসে আছি। আর আমি তো বলেছি এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সমস্ত অ্যালফাবেটকে আমাদের কি বলে? চলরাশি বলে। এটা তো আমি তোমাদের বলেছি। কিন্তু এইখানে তো মনে রাখবে যে এই এ বি সিটা না, এই এ বি ও সি যে 3টে লিখেছি, এইটা কিন্তু বাস্তব সংখ্যা। কি? এই 3টে কিন্তু বাস্তব সংখ্যা বা কি ধ্রুবক রাশি, হয় বাস্তব সংখ্যা বা ধ্রুবক রাশি বলবো। তো বাস্তব সংখ্যা কোনগুলো আমি তোমাকে বলেই দিলাম, যে ঋণাত্মক মান বাস্তব হবে না, বাকি সব 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সবই কি? এগুলো সবই বাস্তব সংখ্যা। তো এই এ বি আর এই সিকে চলরাশি ভাববে না, এই ক্ষেত্রে এই জায়গাটায় ভাববে না। এ বি সিটাকে ভাববা কোনো একটা সংখ্যা আছে, হয়তো 2 4 6 8 মধ্যে কোনো একটা আছে। এবার 2 বসাইলে তুমি বলবে 4 কেন হবে না, 4 বসালে কেন 5 কেন হবে না,
এইসব এত জল্পনার জন্য এটা এ লেখা হয়েছে। ইনফ্যাক্ট তোমাদের বইয়েও এই সমীকরণটাকে এ বলেই লিখেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বলেই লিখেছে। তো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্টর প্রধান ফর্মুলা বা প্রধান সূত্র বলতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ হলো, তো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দেখো তাহলে এক্সটা যদি শুধু চল হয় তাহলে আমি একে অ্যাকচুয়ালি বলবো, আর সর্বোচ্চ পাওয়ার দেখো এখানে 2, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই আমাদের হচ্ছে। তাহলে আমাদের সংজ্ঞাটা কী দাঁড়ালো আবারও বলি, যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বা আকারে প্রকাশ করা যায়, তা অর্থাৎ কিন্তু এ নট ইকুয়াল টু 0, এ কিন্তু কখনো 0 হবে না, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তো আবারও বলি, এ দেখো 4x স্কোয়ার প্লাস 11x সমান 0, এটা কি আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে? তো মনে রাখবা এটা অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু বটে, এটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে। এটা আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে। কারণ কি দেখো এইখানে কিছু একটা সি, যে আমাদের এক্স স্কোয়ার বি এক্স মিলে গেছে, কিন্তু দেখো সিটা মিলছে না, আমাদের ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-তে মেলাতে হবে, কিন্তু দেখো এটা মিলছে না। তো আমি তো বলেছি এখানে এটা 0 হবে না, মানে এক্স স্কোয়ারের সহগটা কখনো 0 হবে না। একটা কথা মনে রাখবে, এক্স স্কোয়ারের সহগটা কখনো 0 হবে না। তো আমি তো এটা বলিনি যে সি 0 হবে না, সি 0 হতেই পারে, ভেবে নেবো এখানে 0 আছে। তো এইখানে যে বিটা অর্থাৎ এক্সের সহগ কিন্তু 0 হতে পারে, আবার এখানে কিছু না মানে x0 আছে, x0 সহগও 0 হতে পারে, কিন্তু এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না। আর যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয় তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। অন্যথায় বাকি যা আছে ধরো এগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার ধরো আমি একটা লিখছি 12x স্কোয়ার প্লাস 2, এটাও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে ধরো যে এক্সের সহগ আছে সেটা ধরো 0, মানে এক্সের সহগটা 0, তো জন্য এক্স 0-এর সাথে যা গুণ করা 0 বলে লিখি নেই, তাহলে এগুলো সব কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু ধরো এরকম আছে 4x প্লাস 9, এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ ধরো এরকম 0x স্কোয়ার প্লাস 4x প্লাস 9, এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদের এ সমান কী হচ্ছে, এ সমান 0 হচ্ছে। ঠিক আছে, দেখো অনেক বকলাম, প্রায় 17 মিনিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন দেখিতে ফিরে আসি। তো প্রথম দিন বুঝতেই পারছো, প্রথম দিন এই কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার সম্বন্ধে তো ইন্ট্রোডাকশান দিতেই হবে, তো তার জন্য আমি এত বকে ফেললাম, তো কিছু মনে করো না। তো এটা জানা খুবই দরকার ছিল, আশা করি তোমরাও সেটা বুঝতে পারছো। তো আমি কোশ্চেন দেখি 1.1 আমি শুরু করব। দেখো কোশ্চেন কি বলছে, দেখো কোশ্চেন দেখি 1.1 বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা বুঝে লিখি। দেখো আমি, তোমরা সকলেই তোমাদের সামনে বই আছে, খাতা আছে, তো আমি বারবার বইটা তোমাদের স্ক্রিনে আনছি না, আমি ডাইরেক্ট অঙ্কগুলো করছি। আমি কোশ্চেন, তোমরা বইটা খোলো, যে যার বইটা ব্যাগে ভরা আছে সেগুলো ব্যাগগুলো প্লিজ বইটাকে বার করো, দিয়ে পাশে রাখো। তো আমি শুধু কোশ্চেনগুলো লিখছি আর অঙ্কগুলো করছি। তো আমার প্রথমেই বলি, আমার এই খাতায় করা অভ্যাস নাই বেশি, কারণ আমি তো বোর্ডে করে অভ্যস্ত, তোমরা সকলেই জানো। তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব, তো তখন হয়তো হয়ে যাবে। কিন্তু আমি বলি যে আমি এটাকে পাশে রাখছি, দিয়ে বইটা দেখছি আর করছি, তোমরা পাশে বইটা রাখো, তাহলে আমি খুবই মানে উপকৃত হবো আর কি। তাহলে বারবার এখানে রাখলে তোমাদেরও অসুবিধা, আমারও অসুবিধা। তো আমি তাহলে বলি, দেখো 1-1 কোশ্চেন কী আছে, 1-1 কোশ্চেন আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে দেখো বলছে এই বহুপদী, এই বহুপদী সংখ্যামালার কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? অবশ্যই। দেখো এর সর্বোচ্চ পাওয়ার 2, তো সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি 2 হয় তাহলেই জানবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে ভাষাটা কি লিখবো, লিখবো এটি একটি দ্বিঘাত
বহুপদী সংখ্যামালা। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ কারণ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এর সম্বন্ধে কোনো একটা তো কিছু কারণ লিখতেই হয়। তাহলে কারণ কি? কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2। তাই এটি বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো আবারও বলছি যে এরকম কোশ্চেনের উত্তরগুলো কিন্তু এভাবেই দিতে হবে। লেখাটা খুব ভালোভাবে ফোকাস করো, সমস্ত লেখায় কিন্তু এরকমভাবে উত্তর হবে। তো 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো। 2 নম্বর কোশ্চেনটা তোমরা তোমাদের বইয়ে দেখো, আমি আমার বই থেকে লিখছি। কী আছে? 7x⁵ মাইনাস x ইন্টু x+2। তাহলে আমি এবারে এটাকে দেখো, এটাকে আমি এবারে সরল রূপে আনছি। তো 7x⁵ মাইনাস এক্সের সাথে এক্সের গুণ হলো x² মাইনাস প্লাসে মাইনাস 2x। তাহলে দেখো এটি কি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বটে? এই বহুপদী সংখ্যামালাটি অবশ্যই নয়। কারণ হচ্ছে কি? কারণ এদের সর্বোচ্চ ঘাত, এই সংখ্যামালাটির বা ইকুয়েশনটির সর্বোচ্চ ঘাত কত? 5। আর আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলে এর সর্বোচ্চ ঘাত 2 হতেই হবে। তাহলে লিখব কি? এটি একটি দ্বিঘাত, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, তাই না? এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণস্বরূপ আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5, তাই না? এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5। বুঝতে পারলাম? তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5। তারপরে কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন দেখছি। তোমরা সকলে তোমার বই দেখো, আমি বই দেখে লিখছি। তো 2x ইন্টু x+5 + 1। তাহলে এটাকে আমাদের কি করব? এটাকে আমাদের সরল রূপে আনবো। তো এর সাথে যদি গুণ করি 2x² + 10x + 1, তবে তাহলে এটা কি আমাদের বহুপদী সংখ্যামালা বটে? দ্বিঘাত। অবশ্যই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে লিখব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ স্বরূপ কি লিখব? এক্ষেত্রে সব ভাষায় একই, ঠিক আছে? এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্সের সর্বোচ্চ ঘাত 2। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। দেখো 1-এর দাগের শেষ প্রশ্ন, অর্থাৎ 4-এর কি আছে? 2x - 1। দেখো এটা সরল রূপে করাই আছে। তাহলে কি বলবো? দেখো এটা কি এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বটে? তাহলে নয়, কারণ দেখো এর সর্বোচ্চ পাওয়ার কি বা সর্বোচ্চ ঘাত কি? আমাদের 2 নয়। তাহলে লিখবো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্সের সর্বোচ্চ ঘাত 1, কারণ এর মাথায় কিছু নয়, মানে 1 আছে।
তো মনে রাখবে এটা, এটা আমি আর লিখলাম না, এই অঙ্কটা আমি আর করলাম না, আশা করি তোমরা পারবে। যদি কেউ তাতেও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো 2-এর দাগের কোশ্চেনগুলো বলি। 2-এর দাগের কোশ্চেন দেখো, 2-এর দাগের কোশ্চেন কী লেখা আছে দেখো, তোমরা একটু সবাই ফোকাস করো এখানে, বা তোমরা যা নিজে নিজে বই দেখো কী লেখা আছে। বলছে নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে দেখা যায়। তা লিখি। তাহলে এই যে সমীকরণ দিয়েছে 2-এর 1, 2, 3, 4টি অঙ্ক দিয়েছে, এই অঙ্কের ইকুয়েশনে কি বলেছে যে এই সমীকরণগুলিকে ax² + bx + c = 0 সমীকরণ আকারে প্রকাশ করা যায় কি না, এবং যেখানে a কিন্তু 0 হবে না, a ≠ 0 থাকবে। তো আমরা দেখি এই ইকুয়েশনটা দেখি। দেখো 2-এর দাগের 1, ঠিক আছে, 2-এর দাগের 1-এর প্রশ্নটা দেখো কি আছে, x - 1 + 1/x = 6। তো এই কোশ্চেনটা আছে। তো এই কোশ্চেনটা দেখো আমাদের ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় কি না। তাহলে দেখি, আমাদের এর নিচে ধরো কিছু নাই, মানে 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে আমাদের কি করব, x লসাগু করব, x লসাগু হবে। তো x² - x + 1 = 6। দেখো এর নিচেও কিছু নাই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করব, ইমপ্লাইজ দ্যাট x² - x + 1 = 6x, তাই না। তাই এই 6xটা যদি এদিকে আসে তাহলে কী হবে, ইমপ্লাইজ দ্যাট। তো একটা অঙ্কে দুটো সমান থাকলে একদিকে ইমপ্লাইজ দ্যাট দিতে হবে। তো তোমরা বা অথবাও লিখতে পারো, তো ইমপ্লাইজ দ্যাট দেওয়া সেটাই ভালো, ইংরেজিতে এটাকে ইমপ্লাইজ দ্যাট বলে। তো 6xটা যদি এদিকে আসে তাহলে কী হয়, -7x + 1 = 0 হলো। তো এটাকে দেখো আমাদের একচল বিশিষ্ট, অর্থাৎ ax² + bx + c = 0 আকারে কি প্রকাশ করা গেল, অবশ্যই দেখো গেল। কারণ এটাকে যদি কিছু না মানে 1 থাকবো, তাহলে না তাহলে ax² তাহলে a এর জায়গায় 1, এটাকে bx, b এর জায়গায় ধরো -7 + c, c এর জায়গায় ধরো 1, এগুলো আমাদের প্রকাশ করা গেল। তো আমি প্রথমেই বলছি যে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এখানে, তাই না। তাই কী বলবো, প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায়, তাই তো, আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোয়েশ্চেন দেখো, তোমরা সবাই নিজের বইয়ে বইয়ে দেখো, আমি দেখো আমার বই থেকে লিখছি কি আছে, x + 3/x = x², তাই না। এবার দেখো আমি এর সমাধান করি। এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে আমাদের কত লসাগু হবে, x লসাগু হবে। তাহলে x² + 3 = x²। তাহলে দেখো কিছু নেই, মানে নিচে 1 আছে, কোনাকুনি গুণ করো, তাহলে x³ = x² + 3। তো এই দিকের ডান দিকের রাশিগুলো সমস্ত বাঁ দিকে নিয়ে যাব, তাহলে আমাদের কী দাঁড়াবে, তো দেখো ইমপ্লাইজ দ্যাট x³ - x² -3 = 0, কারণ প্লাসগুলো ওইদিকে গেলে সমান, ওইদিকে গেলে মাইনাস হয়, তোমরা জানো 0। তাহলে এটা কি আমাদের x² + bx + c আকারে প্রকাশ করা গেল না, কারণ এই দেখো এর মাথায় 3 আছে, মানে অর্থাৎ পাওয়ারের 3 আছে, তাহলে এটা আমাদের যায় না। তাহলে কী লিখবো, প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায় না, তাই না। যদি ধরো এটা
এর পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার 2 হতো, তাহলে হয়তো যেত। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন কী আছে, 2-এর দাগের 3 নম্বর প্রশ্ন দেখো কী আছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 = 0। দেখো এটা সরল আকারে হয়েই আছে, তো আমাদের এখানে দেখো 6√x আছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পড়েছিলাম এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, এখানে কি কোনো রুট ছিল না। তাহলে দেখো আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস b√x প্লাস c = 0 যদি থাকতো, তাহলে জানতাম কি, তাহলে আমাদের এই সমীকরণটিকে ওই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে 0 আকারে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু দেখো এইখানটা করে রুট আছে, তাহলে কি রুট যদি থেকে যায় তাহলে কি আমাদের এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে আমরা কি লিখব, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যায় না, তাই না, যাচ্ছে না, যেহেতু আমাদের রুট আছে। হয় এর পাওয়ার কিন্তু সর্বোচ্চ পাওয়ার দেখো 2, তবুও এটা যাচ্ছে না, কারণ কি এক্সের রুট আছে, তো আমাদের রুট থাকলে তো হবে না। 4 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 4 নম্বর প্রশ্ন আছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই না। তো এটাকে দেখো আমাদের সূত্র হয়ে যাবে, তো a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তোমরা সকলেই জানো a মাইনাস b হোল স্কোয়ার, আশা করি এটা আর বলতে হবে না। তো দেখো এখানে এক্সটাকে ভেবে নেবো মনে মনে a, আর 2টাকে ভেবে নেবো কি মনে মনে b। তো দেখো তো আমাদের কি সমীকরণটা আমি করি, তো a স্কোয়ার মাইনাস 2xটাকে যদি আমি a ভাবি তাহলে a, 2টাকে যদি b ভাবি তাহলে b প্লাস b স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। আর এই দিকটা যেমন আছে তেমন আমি কী করবো, লিখে দেবো। এদিকে যেমন আছে তেমন আমি লিখে দিলাম। তো দেখো এবার এই দিকটাকে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 2 × 4x মানে 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো সমানের এইদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এদিকে সমানের এইদিকেও প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। দেখো সমানের এইদিকে মাইনাস 4x, এইদিকে মাইনাস 4x কেটে গেল, তো এইদিকে প্লাস 4, এইদিকে প্লাস 4 কেটে গেল। তাহলে উভয় পক্ষই কী হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, অর্থাৎ উভয় পক্ষই 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, তো লিখবো কি, তাহলে এটা কি আমাদের এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যাচ্ছে, এই সরল রূপটা যাচ্ছে না। তাহলে কী লিখবো, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যায় না। বুঝতে পারছো তো সকলে? আমাকে একবার কমেন্ট সেকশানে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পারছি, তাহলে জানবো যে হ্যাঁ তোমরা সকলে বুঝে গিয়েছো, এবং আমি খুবই খুশি হব, আমার খুব ভালো লাগবে, আমার আরও অনেক অঙ্ক করাতে তোমাদের ভালো লাগবে। এখানে অনেক ইউটিউব চ্যানেল দেখবে বা অনেক মাস্টার দেখবে, একটা মেন জিনিস বলে না। এই কোশ্চেনটা কিন্তু একটা মেন জিনিস আছে, এই কোশ্চেনটার ভেতরে একটা মেন ট্রিক্স লুকিয়ে আছে। তো এটা আমরা তো বুঝতে পারলাম, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যায় না। কিন্তু দেখো এই দিকের উভয় পক্ষই দেখো 0 হয়ে যাচ্ছে, মানে বাম দিকেরও সব কেটে যাচ্ছে, ডান দিকেরও কেটে যাচ্ছে। তো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় যদি 0 হয়ে যায়, সব কেটে যায়, তাহলে সেই সমীকরণটাকে বলা হয় একটি অভেদ। কি, তাহলে এই সব প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যায় না, কারণ কি, কারণ এটি একটি অভেদ। এটা মনে রাখবে, এগুলো খুব শর্ট কোশ্চেন পড়ে, আর এই শর্ট কোশ্চেনগুলাই সবাই ভুল করে। র্যাঙ্কার বয়গুলো এই কোশ্চেনটাই কিন্তু ভুল করে। সবাই ভাবে যে কি, যে
একশো পেয়ে হয়তো অঙ্কতে পাওয়া কথা, দেখা গেলো এই একটা শর্ট কোশ্চেনের জন্য 99 পেয়ে গেছে। তো এইগুলোই ইম্পর্টেন্ট, এইগুলোই সূক্ষ্ম জিনিসগুলো জানতে হয়। অভেদ সমীকরণ কোনগুলো, কারণ আবারও বললাম উভয় পক্ষ যদি সমস্ত কেটে যায় এবং উভয় পক্ষ যদি 0 হয়ে যায়, তাহলে সেই সমীকরণটিকে আমরা কি বলবো, অভেদ। দেখো আর একটা অঙ্ক করাবো, দিয়েই এই চ্যাপ্টারটা আপাতত এই ফার্স্ট পার্ট এতটা পর্যন্তই থাকবে, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমরা সকলে বুঝতেই পারছো। তো শেষ প্রশ্ন আজকের মতো, তো 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা তোমরা একবার দেখো, এখানে আমি দেখাচ্ছি বইটা, আবার তোমরা সকলে একবার নিজে বই দেখো কি বলেছে। তো x⁶ - x³ - x² 0 এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণটি কিন্তু প্রকাশ করতে হবে, কিন্তু চলের কোন ঘাতের সাপেক্ষে প্রমাণ করতে হবে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আমি দেখো কোয়েশ্চেনটা টুকছি, x⁶ - x³ + 2 = 0। তাহলে এই সমীকরণটিকে আমাদের কিন্তু যেমন করি হোক আমাদেরকে কী করতে হবে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এটাকে যদি আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি, প্রথমেই কথা এটা পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার আছে 6, তাহলে আমাদের হবে না। তো এই সর্বোচ্চ পাওয়ারকে আমাকে 2 করতে হবে। তাহলে দেখো আমি যদি এরকম করি x³ তার হোল স্কোয়ার - x³ + 2 = 0, ঠিক আছে। ধরা যাক বা ধরি বা মনে করি x³ = y। তাহলে x³ সমান যদি y ধরি, তাহলে এই সমীকরণটা কী দাঁড়াবে, y² - y + 2 = 0। দেখো এই সমীকরণটা দেখো আমাদের কী হয়ে যাচ্ছে, দেখো এই পার্টটা আমাদের দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। বইয়ে যেটা চাইছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু তাহলে আমাদের কার সাপেক্ষে এটা পেলাম, দেখো কার সাপেক্ষে পেলাম না, x³ = y, মানে অর্থাৎ x³ সাপেক্ষে এটা পেলাম না। তাহলে আমাদের x³ সাপেক্ষে এই সমীকরণটি কী হলো, x³ সাপেক্ষে এই সমীকরণটি কী হলো, আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমাদের কী লিখবো, উত্তরটা লিখবো প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা গেল। তাই না, x² + bx + c = 0 আকারে প্রকাশ করা গেল। কারণ কি, মেন পার্ট এবার আমাদের লিখতে হবে প্রদত্ত সমীকরণটিকে x³ সাপেক্ষে প্রদত্ত সমীকরণটিকে, ভাষাটা মিলছে না, তো বলবো প্রদত্ত সমীকরণটি x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তো বলে যে কার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে, তো বলবো প্রদত্ত সমীকরণটি x³ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কারণ x³ সাপেক্ষেই তো আমাদের এটা দ্বিঘাত সমীকরণ হলো। তো আজ এই ছিল তোমাদের ভিডিও। তো কেমন লাগলো বলবে, অঙ্ক যদি বুঝতে না পারো তাহলেও আমাকে বলবে। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। এরকম সমস্ত রকম ভিডিও পেতে তোমাদের গোটা ক্লাস 10-এর সমস্ত পাঠ, সমস্ত অধ্যায়, সমস্ত কোশ্চেন দেখি নিখুঁতভাবে বোঝানো হবে। তোমরা যেটা বুঝতে পারবে না আমাকে নিজের দাদার মতো করে বলবে, কমেন্ট সেকশনে জানাবে যে স্যার বা দাদা এটা বুঝতে পারিনি, বা এটা একবার বলে দিলে ভালো হতো। আমি অবশ্যই বলে দেবো, পরের ভিডিওতে আমি সেই কোশ্চেনটা বলে দেওয়ার বা সেই পার্টটা বলে দেওয়ার চেষ্টা করব। তো আজ তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল আবার তোমাদের সামনে এই অঙ্কের শেষ পার্টটা নিয়ে আসছি। তো শেষ পার্ট বলা ভুল, তো অনেকগুলো অঙ্ক আছে, 6-এর দাগের 8টা অঙ্ক আছে, এবার 4-এর দাগের অঙ্ক আছে, 5-এর দাগের অঙ্ক আছে, আরও 2টো পার্ট লাগবে। তো এই কোষে দেখি 1.1টাকে আমরা 3টে পার্টে শেষ করব, ঠিক আছে। আজ ছিল তার প্রথম পার্ট। তো ধন্যবাদ, সকলে ভালো থেকো,
আবার দেখা হচ্ছে। টাটা।